ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাসেস। দেখো তোমরা সবাই কেমন আছো। আজকে আমরা পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমরা বাকি প্রশ্নগুলো এখানে সলভ করব। প্রণবেশ জানার বইয়ে দেখো আমরা এই যে প্রণবেশ জানার বইয়ে আমরা করাচ্ছিলাম তোমাদেরকে হচ্ছে প্রশ্নপত্র 2 পূর্বপাঠে অনুশীলনী আমরা একদম প্রথম থেকেই করাচ্ছি দিয়ে এই এখন আমরা তোমাদেরকে যেটা করাচ্ছি প্রশ্ন 3 খ পর্যন্ত আমাদের হয়েছিল। ঠিক আছে, আমরা আজকে গয়ের দাগ থেকে করবো। আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখা থাকে তাহলে তোমরা দেখে নেবে ভিডিও প্লেলিস্টে গিয়ে। আচ্ছা, এখানে দেখো কি দিয়েছে যে 2 ঘন্টা সমান কত মিনিট, তাই তো কী করে করবে দেখো। 2 ঘন্টা সমান কত মিনিট আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই তো। তাহলে 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয় তাহলে 2 ঘন্টা থেকে তুমি যদি করতে চাও তাহলে 2 ঘন্টার সঙ্গে 2 এর সঙ্গে 60 গুণ করলে 120 মিনিট আসছে। তাহলে এইখানেই আসছে তোমার 120 মিনিট। তাহলে 120 মিনিট যদি চলে আসে তাহলে দেখো এখানে তোমার আসবে টোটাল তোমার উত্তরটা এখানে হয়ে যাবে। তোমাকে লিখতে হবে কি যে 2 ঘন্টা মানে কত মিনিট, তোমাকে লিখতে হবে এখানে 120 মিনিট। তারপর দিয়েছে দেখো 1 মিনিট মানে কত সেকেন্ড। আমরা তো এটা জানি যে 1 মিনিট মানে আমরা সেটা নিজেরাই জানি যে 1 মিনিট হচ্ছে যে 60 সেকেন্ড, তাই তো। 1 মিনিট মানে 60 সেকেন্ড। আর দিয়েছে দেখো, আর দিয়েছে যে একদিন মানে কত ঘন্টা। তাহলে একদিন মানে আমরা জানি সেটা হচ্ছে 24 ঘন্টা, কারণ 24 ঘন্টা সমান একদিন। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নপত্র 2-এর মিনিট দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্নে। ঠিক আছে, পরের প্রশ্নে কী দিয়েছে দেখি চলো। পরের প্রশ্নে দিয়েছে দেখো এখানে টাকা পয়সার অঙ্ক দিয়েছে। টাকা পয়সার অঙ্কেতে কী দিয়েছে, এখানে টাকা পয়সার অঙ্কেতে দেখো যোগ করো। কী দিয়েছে দেখো এখানে 22 টাকা 25 পয়সা, 332 টাকা 5 পয়সা আর 17 টাকা 95 পয়সা। এই তিনটেকে তোমাদেরকে সাজিয়ে লিখে যোগ করতে হবে। আচ্ছা, এটা কি করে দেখো যোগটা করব। প্রথমে 4 দাগে তোমাদেরকে কোশ্চেনটা দেখালাম, এবার এটা যোগটা করব। দেখো 22 টাকা 25 পয়সা, 332 টাকা 5 পয়সা আর 17 টাকা 95 পয়সা। আমি টাকাগুলোকে একদিকে লিখেছি আর পয়সাগুলোকে। এটাকে তোমরা 332 টাকে উপরে লিখতেই পারতে, কারণ বড়টা যদি উপরে লেখো তাহলে সুবিধা হবে, কিন্তু আমরা তো এটা যোগ করছি তাই এভাবে লিখলে অসুবিধা নেই। যদি বিয়োগ করতাম তাহলে অবশ্যই বড়টাকে উপরে লিখতে হতো। এবার যোগটা করবো। দেখো 5 আর 5 10 আর 5 15, 5 হাতে রইল 1, 9 আর 1 10 আর 2 12, তাহলে 125 পয়সা। এইদিকে 7 আর 2 9 আর 2 7 আর 2 8 9 10 11 11 1 হাতে রইল 1, 3 আর 2 4 5 6 1 7 আর এটা হচ্ছে 3। তাহলে এখানে হয়ে যাচ্ছে 371 টাকা আর 125 পয়সা। ঠিক আছে, কিন্তু এখানে 125 পয়সাটা রাখা যাবে না, কারণ আমরা তো জানি যে 100 পয়সা, আমরা কি জানি, আমরা তো জানি যে 100 পয়সা মানে কত। 100 পয়সা মানে হচ্ছে তোমার 1 টাকা, তাই তো। সেই জন্য আমাকে কি লিখতে হবে দেখো, এই 125 টাকাটাকে আমাকে টাকা পয়সা ভেঙে ফেলতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, 125কে 100 দিয়ে যদি ভাগ করো তাহলে 101কে 100, তাহলে এখানে পড়ে থাকছে 25 পয়সা আর এখানে এইটা হয়ে যাচ্ছে তোমার 1 টাকা। তাহলে এই 1 টাকাটা এই যে টাকাটা আছে এই টাকাটার সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে এরপরে তোমরা সমান দিয়ে লিখবে যে 372 টাকা 25 পয়সা। তাহলে বুঝতে পেরেছো আমি কেমনভাবে করালাম। 372 টাকা 25 পয়সা হয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমরা যেটা হবে সেটা হচ্ছে যে 5-এর দাগে দেখো কি দিয়েছে। কোশ্চেন নাম্বার 5-এরটা দেখো কি দিয়েছে তোমাদেরকে। দিয়েছে যে বিয়োগ করো 877 টাকা 75 পয়সা থেকে 58 টাকা 60 পয়সা তোমাদেরকে বিয়োগ করতে হবে। আচ্ছা, বিয়োগটা কী করে করবে দেখো। বিয়োগটা তোমাদেরকে প্রথমে কী করতে হবে, টাকা পয়সা তোমাকে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, কিভাবে দেখো করবে তোমরা দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমি একটু এভাবে সরিয়ে নিচ্ছি তাহলে তোমরা দেখতে পাবে। আচ্ছা, প্রথমে দেখো দিয়েছে যে 877 টাকা আর 75 পয়সা। এটা থেকে বিয়োগ করতে হবে তোমাদেরকে 58 টাকা আর 60 পয়সা। দিয়ে বিয়োগ করছো ধরো। আচ্ছা, তাহলে 5 6 কত 10 7, এখানে 1 দিতে, তাহলে এখানে তোমাদের এটা হয়ে গেল 15 পয়সা। আর এটা 8 কত 10 17 9 10 11 12 13 14 15 16 17,
9 দিতে হাতে 1, 5 5 6 6 কত 7 1, এখানে 819 টাকা। তাহলে উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছে 819 টাকা 15 পয়সা। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে একটা অঙ্ক দিয়েছে, দেখো অঙ্কটা বেশ ভালো দিয়েছে। বলছে রেশম তার 5 জন বন্ধুর মধ্যে 45টা চকলেট সমান ভাগে ভাগ করে দিল। 5 জন বন্ধু আর 45টা চকলেট সমান ভাগে ভাগ করেছে, প্রত্যেক বন্ধু কটি করে চকলেট পেল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ছোটোবেলা থেকে শিখেছো যে সমান ভাগে ভাগ করে দেওয়া মানে কি, সমান ভাগে ভাগ করে দেওয়া মানে ভাগ করতে হবে, তাই তো। তাহলে প্রত্যেকে কত করে পেলো সেটা তো যদি তোমাদেরকে পেতে হয় তাহলে তোমরা কি করবে, তোমাদেরকে ভাগ করতে হবে। চলো আমরা দেখে নিই যে অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো, আচ্ছা তোমাকে করতে হবে যে 5 জন বন্ধু, ঠিক আছে, চকোলেট কতগুলো আছে, 45টি। বন্ধু কজন আছে, 5 জন। প্রত্যেকের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকের মধ্যে ভাগ করে দিলে, প্রত্যেকের মধ্যে ভাগ করে দিলে হবে 45 ভাজিত 5, তাই তো। দিয়ে এবার আমরা যদি 45কে 5 দিয়ে ভাগ করি তাহলে কিভাবে করব, দেখো 5 9 45, তাহলে 9টা। তাহলে প্রত্যেকে কটা করে পাচ্ছে, প্রত্যেকে 9টা করে চকলেট পাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে যে প্রত্যেকে 9টি করে চকোলেট পাবে। বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা কি হবে, তাহলে প্রত্যেকে কটা করে চকলেট পাবে, 9টা করে চকলেট পাবে। তাহলে 6 দাগের প্রশ্ন আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমাদের কোশ্চেন নাম্বার 6 এখানে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে তোমরা যেটা আমি তোমাদেরকে করাবো সেটা হচ্ছে যে এরপরে তোমাদের কিছু বোঝার জিনিস আছে, সেগুলো তোমাদেরকে আমি আজকে আলোচনা করে দেবো। আচ্ছা দেখো, এখানে কি আছে, প্রথমে আছে বিন্দু, সরলরেখা, বক্ররেখা, রশ্মি, রেখাংশ আর বিভিন্ন আকার। তাহলে দেখো, দেখতে পাচ্ছ যে এটা একটা হচ্ছে বিন্দু। বিন্দু মানে হচ্ছে একটা অবস্থানকে বোঝায়। সাধারণত বিন্দুকে আমরা এ, বি বা সি প্রভৃতি দ্বারা সূচিত করি, তাই তো। মানে যে কোনো একটা বিন্দু ধরো আমরা এখানে আঁকলাম, ধরো এখানে যদি আমরা একটা বিন্দু আঁকি তাহলে এই বিন্দুটাকে আমরা একটু নাম দিই এ, তাই তো। এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা নাম দিই এ, ঠিক সেরকমই। আচ্ছা, এবার ধরো এখানে 3টে বিন্দু আঁকা আছে, এ, বি আর সি। এই যে লাইনটা দেখছো এটা একটা সরলরেখা, যার উপরে দুটো বিন্দু হচ্ছে এ আর বি। এবার সরলরেখাকে যদি উভয় দিকে বাড়ানো যায়, ধরো একে আমি যদি এদিকে বাড়াই তাহলে বাড়াতে পারবো, বিকে যদি এদিকে বাড়াই, মানে আমি যদি ধরো এখানে আঁকি, এই ধরো যদি একটা সরলরেখা হয় এ আর বি, তাহলে আমি যদি এইদিকে বাড়াতে পারবো, আবার এইদিকে যদি বাড়াতে পারবো। তাহলে এ বি একটা সরলরেখা যাকে আমরা উভয় দিকে বর্ধিত অর্থাৎ বাড়াতে পারি। তারপরে দেখো, আচ্ছা এরপরে আমাকে কি বলছে, তাহলে এ বি সরলরেখার মধ্যে তো অসংখ্য বিন্দু থাকতে পারে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সরলরেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমাহার। একটি সরলরেখার যে কোনো অংশকে রেখাংশ বলে। ধরো যেমন একটা সরলরেখা আঁকলাম, তার আবার যে কোনো একটা অংশ, যেমন এ বি, এটা হচ্ছে মানে যেটা হচ্ছে মেন সরলরেখা, সেটার নাম হচ্ছে এ বি। আর মাঝখানে দেখো কি নাম দেওয়া আছে, সি আর ডি। তার মধ্যে আমি যদি নাম দিই যে সিডিটা কি, তাহলে সিডিটা হচ্ছে এবি সরলরেখার একটা অংশ, অর্থাৎ সিডিটা হচ্ছে এডি সরলরেখার একটা অংশকে বোঝাচ্ছে। হ্যাঁ, ধরো আমি এখানে সি নাম দিয়েছি আর এখানে ডি নাম দিয়েছি, তাহলে এই সিডি পার্টটা, মানে এই যে সিডি পার্টটা, এটা হচ্ছে একটা সরলরেখার অংশ, ঠিক আছে। এইটাকে আমরা বলবো রেখাংশ, মানে সরলরেখার অংশ, তাই এটাকে আমরা বলবো রেখাংশ। তারপরে দেখো এখানে একটা দিয়েছি যে সিডি রেখাংশকে তাহলে আমরা বলছি রেখাংশ। সিডি রেখাংশকে আমরা এইভাবে লিখতে পারি, সিডি দিয়ে তার মাথায় একটা সরলরেখার চিহ্ন, মানে রেখাংশকে আমরা এইভাবে চিহ্নিত করে লিখতে পারি সিডি, অর্থাৎ সিডি রেখাংশের দুটি প্রান্তবিন্দু হচ্ছে সি আর ডি। তাহলে মনে রাখতে হবে যে সরলরেখা মানে এবি সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, মানে সরলরেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু হয় না। দেখো
একে তো এদিকেও বানানো যায় আর এদিকেও বানানো যায়, তাহলে এর কিন্তু কোনো প্রান্ত বিন্দু হয় না। তার মানে তোমরা এখান থেকে কি শিখলে, তোমরা এখান থেকে শিখলে যে আচ্ছা, অর্থাৎ তোমরা এখান থেকে তাহলে কি শিখলে, তোমরা এখান থেকে শিখেছো যে রেখাংশ আর সরলরেখা এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে রেখাংশ আর সরলরেখার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে রেখাংশে কিন্তু প্রান্তবিন্দু থাকে, তাই তো? রেখাংশের প্রান্তবিন্দু থাকে, কিন্তু সরলরেখার কিন্তু প্রান্তবিন্দু কোনো থাকে না। তাহলে প্রান্তবিন্দু থাকে না। আমরা পরে পরে আরও যদি পাই তখন আমরা পরে পরে সেটা পার্থক্য লিখে দেবো। তাহলে এর পার্থক্যটা হলো এইটা। এরপর দেখো একটা হচ্ছে, এরপর তোমরা তাহলে সরলরেখা থাকলে, রেখাংশ থাকলে, এরপর একটা তোমাদেরকে কনসেপ্ট, এরপর একটা তোমাদেরকে জানতে হবে আরেকটা বিষয়, মানে একটা শেখার জিনিস, সেটা হচ্ছে যে রশ্মি। রশ্মি তাহলে কি? রশ্মি হচ্ছে দেখো তার হচ্ছে একটা দিক নির্দিষ্ট, কিন্তু একটা দিক তুমি যে কোনো দিকে বাড়াতে পারো। অর্থাৎ তুমি যদি মনে করো এটা ধরো একটা সূর্যের রশ্মি, ধরো আমি বলছি যে এটা যদি একটা সূর্যের রশ্মি হয়, ধরো সূর্যে এখান থেকে রশ্মিটা বেরোচ্ছে দিয়ে যেদিকে খুশি যাচ্ছে, তার মানে যাওয়ার দিক কিন্তু তার শেষ নেই, কিন্তু একটা পয়েন্টে নির্দিষ্ট। অর্থাৎ একটা পয়েন্ট নির্দিষ্ট আর একটা দিক তুমি যতদূর খুশি বর্ধিত করতে পারো, তাহলে আমরা এটাকে বলছি যে রশ্মি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে বলতে পারি রশ্মি। আচ্ছা, তাহলে দেখো এরপরে আমরা যেটা বলবো যে রশ্মিটা তাহলে আমরা শিখে নিলে যে ওর একটা, আমরা যে কোনো প্রান্তবিন্দু এ আর আরেক দিকে কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ একদিকে বাড়ানো যেতে পারে। তারপরে ছবিটা দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বক্ররেখা। এটা তোমরা দেখে বুঝতে পারছো বক্ররেখা কিন্তু বারবার দিক পরিবর্তন করে। অর্থাৎ আমরা রেখা বলতে সাধারণত সরলরেখা বুঝি। তাহলে সহজেই আমরা বুঝতে পারি যে দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে সরলরৈখিক দূরত্ব। হ্যাঁ, এটা তো অবশ্যই। ধরো তোমরা যদি কোনো একটা এরকম একটা ছবি আঁকো আর এরকম একটা ছবি আঁকো, দিয়ে এইটা যে সরলরেখা দূরত্ব এ আর বি, আর ধরো এখান থেকে আমি যদি বলছি এতে এরকম একটা দূরত্ব, তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে এই যে দূরত্বটা সেটা কিন্তু এটা বক্রপথে, মানে বক্র রেখার যে দূরত্ব, আর এটা হচ্ছে সরলরেখার দূরত্ব, তাই তো? কিন্তু দুটো যে দূরত্ব আছে, সেই দূরত্বের মধ্যে কিন্তু তোমাদের জানতে হবে যে তোমাদের সরলরেখা দূরত্বটা হচ্ছে সব থেকে কম দূরত্ব। অর্থাৎ মানে সোজা পথে গেলে সব থেকে হচ্ছে তোমাদের কম দূরত্ব অতিক্রম করা হবে। বুঝতে পেরেছো? তার মানে সরলরেখার দূরত্ব হচ্ছে, সরল রেখার দূরত্ব হলো কম দূরত্ব। ঠিক আছে? এইটা ঠিক আছে। তাহলে আজকে এতটা পর্যন্তই থাক। তোমাদেরকে পরের দিনকে আমি এই যে যেটা বুঝলাম তার উপরে একটা দেখো এক্সারসাইজ আছে। এই যে এক্সারসাইজ দেখো, এখানে প্রশ্নপত্র দিয়ে দেওয়া আছে। এই যে প্রশ্নপত্র 3, প্রশ্নপত্র 3টা আমরা পরের দিন কি করব। ওকে, পরের দিন তাহলে দেখা হচ্ছে। টাটা।